হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি ভালো। তো ২ দিন আগে আমি একটা ভিডিও ছাড়ছিলাম। তো সেই ভিডিওতে একটা কমেন্ট দেখে আমি একটু অবাক হলাম এবং কমেন্টটার আজকে একটু বিশ্লেষণ করব। এবং আরো অনেক কিছু শেখার জিনিস আছে আজকের ভিডিওতে। ইটালি ভিসার জন্য যারা আবেদন করছেন এবং কিছু ভিসা নিউজ আছে, ভিসার আপডেট আছে। তো পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দয়া করে। এই যে কমেন্টে আমার নজর কাড়ে সেটা হচ্ছে এই যে দেখেন, ভাই বর্তমানে একটি সমস্যা সেটা হলো অ্যাপার্টমেন্ট পাওয়া সত্ত্বেও কাগজ জমা দেওয়া যাইতেছে না। কারণ তারা বলেছে মানে বিএফএস গ্লোবাল বলেছে আবার নতুন করে অ্যাপার্টমেন্ট যাবে তারপর এসে কাগজ জমা দেবে। দেখেন এইখানে বিএফএস গ্লোবাল এই কথাটি কেন বলবে? এক হিসেবে আপনাকে সত্য কথা জানাই নেই। কারণ হচ্ছে এখানে আপনার সাথে একটা প্রতারণা হইছে। কিভাবে হইছে? পুরো বিশ্লেষণ করব। কি আমাকে নক দিছিল কিনা জানি না। উনি আমাকে বলছিল যে আমার নামটা দেখাবেন না এবং আমার চ্যাটগুলো হয়তোবা দেখাবেন না। তো তিনি কিন্তু তার অ্যাপয়েন্টমেন্টটা আমার কাছে শেয়ার করছিল যে, "ভাই আমি তো এই যে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি।" তো আমি সাধারণত জিজ্ঞেস করি যে, "অ্যাপয়েন্টমেন্টটা আসলে আপনি নিজে পেয়েছেন না অন্য কাউকে দিয়ে আপনি ইমেইল করাইছেন?" এটা স্বাভাবিক প্রশ্ন থাকে আমার। তো তিনি বলল যে, "না ভাই আমি আমার মাধ্যম যে আছে উনি আমাকে অ্যাপয়েন্টমেন্টটা দিয়ে দিছেন।" ওকে? তো মানে হচ্ছে কি তিনি কিন্তু নিজে অ্যাপয়েন্টমেন্ট নেয়নি। স্বাভাবিকভাবে আমাদের বর্তমান যে অবস্থা ইটালি যারা আবেদন করে বেশিরভাগ ক্ষেত্রেই কম্পিউটার আ সম্পর্কে, ইমেইলের সম্পর্কে আ জ্ঞান রাখে না। সবার ক্ষেত্রে বলতেছি না। অনেকেই এখন রাখে। অনেকেই আমার ভিডিও দেখে, অনেকেই অনেক কিছু শিখছে। তো উনি হয়তোবা সেই লগইন ইনফরমেশন রাখেনি। যাই হোক তাকে একটা পিডিএফ বা স্ক্রিনশট দিয়ে তাকে পাঠিয়ে দেয় বিএফএস গ্লোবালে এবং তিনি যেয়ে দেখে যে আসলে বিএফএস গ্লোবাল সেটা অ্যাকসেপ্ট করতেছে না এবং তিনি আমাকে বলে যে তিনি শুধু না আরো ১৪-১৫ জন ঐদিন তার মানে অ্যাপয়েন্টমেন্ট পায়নি। তাদের বলছে আবার নতুন করে অ্যাপয়েন্টমেন্ট যাবে। এখন ১৪-১৫ জনের যে কথাটা বলল, আমি বললাম কি সবাই ঐদিন কি আপনার অ্যাপয়েন্টমেন্ট এর জন্য গিয়েছিল, সবাই কি ফেরত দিয়েছে? কয় না, আরো কয়েকজন গেছে তাদেরকে ঢুকতে দিছে। ওকে। তখন আমি বললাম আপনার অ্যাপয়েন্টমেন্টটা একটু দেখি। তো অ্যাপয়েন্টমেন্ট দেখে আসলে আমি বুঝলাম যে অ্যাপয়েন্টমেন্টটা তিনি অরিজিনালি পায়নি এবং এটা একটা বানানো অ্যাপয়েন্টমেন্ট এবং এটা বোঝা আসলে খুবই সোজা ব্যাপার। আমি আগেও আপনাদের বলছি এই প্রতারণার হাত থেকে কিভাবে মুক্ত হবেন। বিকজ আমি কিন্তু বিগত ভিডিওতে দেখিয়ে দিছি যে যখন আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট পাবেন, যত সম্ভব আপনি ট্রাই করবেন অন্য কারোকে যদি করে থাকেন, ট্রাই করবেন উনাকে আপনার মেইলটা যে মেইলটা তিনি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে আপনার, তো সেটা যেন ফরওয়ার্ড করে। তো ফরওয়ার্ড করলে আর সুযোগ থাকবে না। স্ক্রিনশট দিতে মানা করবেন বা পিডিএফ দিতে মানা করবেন। আপনি জাস্ট বলবেন ওই মেইলটা আমাকে ফরওয়ার্ড করে দেন আমার ইমেইলে। এখন এই জিনিসটা কারা করে? এই ইমেইল প্রতারণাটা কারা করে? দেখেন এখানে অনেকে ট্রাই করে বিএফএস গ্লোবালকে ট্রিক করার জন্য। মানে যদি যেভাবেই হোক তারা অবৈধভাবে হোক তারা বিএফএস গ্লোবাল ফাইল জমা দিলেই ভিসা হবে এমন চিন্তাভাবনা অনেকেই করে থাকে। ঠিক আছে? দেখেন অ্যাপয়েন্টমেন্ট যখন পায় একজন ব্যক্তি যখন ইমেইল দেওয়া হয় বিএফএস গ্লোবাল থেকে সেটা এম্বাসির থ্রু দেওয়া হয়। এম্বাসির ফাইলটা মানে মনে করেন যে গুছিয়ে রাখছে, আপনি জাস্ট দিবেন, আপনার ভিসা হয়ে যাবে এমন কোনো কিছু। যদি আপনি যেভাবেই হোক আপনি খালি গেলেন আর আপনার পাসপোর্ট জমা দিলেন, আপনার ভিসা হয়ে যাবে এমন কিছু না। আপনি অবৈধভাবে অনেক কিছুর অনেকে অফার করে। বাট আমি ইলিগাল কোনো কথা বলব না। এখন এই ক্ষেত্রে অনেকেই বললেন, "ভাই আপনি বিএফএস গ্লোবালের সম্পর্কে বদনামি কেন করেন না?" ভাই বিএফএস গ্লোবালের সাথে বদনামি কেন করব? ঠিক আছে? আপনার ভিসার যে সমস্যাটা এটা ইটালি এম্বাসি থেকে সমস্যা। বিএফএস গ্লোবাল সমস্যা না। বিএফএস গ্লোবাল হচ্ছে মাধ্যম। আর বিএফএস গ্লোবাল নিয়ে আমি অনেক কথাও বলছি আগে। আপনারা হয়তো ভিডিও দেখেন না। এজন্য আমাকে হয়তোবা বিএফএস গ্লোবাল পক্ষের লোক বলেন। বাট বিএফএস গ্লোবালের হিস্ট্রি সম্পর্কে যদি আমি বলি, এটা কিন্তু বিরাট বড় একটা কোম্পানি। এটা ব্ল্যাক স্টোন কোম্পানি এই বিএফএস গ্লোবালের শেয়ার আছে। ওটা বুঝছেন? মানে অ্যাকোয়ার করে নিছে ব্ল্যাক স্টোন। আর ব্ল্যাক স্টোনের কোম্পানির ক্ষেত্রে কথা বলা আমার পক্ষে আসলে একার পক্ষে সম্ভব না। বিকজ এটা ট্রিলিয়ন আ আ ডলারের কোম্পানি। সো তারা জায়ান্ট বলা হয়। ব্ল্যাক স্টোন, ব্ল্যাক রক এগুলো হচ্ছে একটা জায়ান্ট। ঠিক আছে? এদের কোনো দেশ এদের কিছু করতে পারবে না। যদি কোনো সময় যদি দুর্নীতি করেও থাকে। ঠিক আছে? সো এটা বিরাট বড় মাপের কোম্পানি যেগুলোর ক্ষেত্রে আসলে কোনো কিছু বলাটাও অস্বাভাবিক হবে। আমি মেইলটা দিলেন অ্যান্ড মেইলটা পুরোপুরি জালিয়াতি ছিল এবং জাল ছিল। ঠিক আছে? আমি উনাকে বলছিও। আর ওই ১৪-১৫ জনের যে কথাটা বলল না? সেই ১৪-১৫ জনই ওই ফেক ইমেইল নিয়েই গিয়েছিল। ঠিক আছে? কেউ আপনার রিয়েল ইমেইল যদি পেয়ে থাকে বিএফএস গ্লোবাল কখনো ফেরাবে না। আর বিএফএস গ্লোবাল মাঝে মধ্যে এই কাজটা করে। সত্যি কথা বলে না। বিকজ আপনাকে বলে দেয় যে আচ্ছা পরে আসেন। এটা জানে বিএফএস গ্লোবাল। এটা বিগত অভিজ্ঞতা থেকে অনেক মানুষও এরকম হইছিল। এই ২০২৩ সালে অনেকে ওই আপনার রেফারেন্স যে আগে তো ওয়েব ফর্মের মাধ্যমে একটা পেজ দেওয়া হতো না? ওই পেজের মধ্যেও কিন্তু অনেক আ ফেক হতো। তখনও আপনার বিএফএস গুলো কিন্তু জমাও রাখতো ফেক।
পরবর্তীতে এই ফেকগুলা কি করতো? এই পাসপোর্টগুলা পড়ে থাকতো। এরকম সমস্যা এখনো হইতেছে। তো আশা করি এই প্রশ্নের উত্তরটা পাইলেন। এটা আসলে আপনার ফেক ইমেইল দেওয়া হইছে। এটা অরিজিনাল ইমেইল দেওয়া হয়নি। এইজন্যই আপনাকে বিএফএস গ্লোবাল বলে দিছে যে, "আপনি পরে আসেন, আপনার ইমেইল যাবে।" তো এটা বুঝতে হয়। যাই হোক, আপনাকে হেনস্থ করেনি বিএফএস গ্লোবাল। এটার জন্য বিএফএস গ্লোবালকে শুকরিয়া করেন এক হিসাবে। আচ্ছা, আরেকটা ব্যক্তির কথা শেয়ার করি। আপনারা অনেক কিছু, এটা শিক্ষণীয় বিষয় আছে। অনেকে এইসব কাজ থেকে বিরত থাকবেন। যেমন আপনার ইমেইলে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাইতেছেন না। তো আপনি ট্রাই করলেন, আপনার মাধ্যম ট্রাই করতেছে রি-ইস্যু করার জন্য। এখন রি-ইস্যু করতে গেলে যখন দেখলেন যে আপনার ওই সিটিতে রি-ইস্যু হচ্ছে না, বা পেপুত্র আপনাকে বলে দিল যে রি-ইস্যু হবে না। তো আপনার মাধ্যম করলো কি? তিনি পেপুত্রাতে মেইল করলো। পেপুত্রায় মেইল করে বলল যে আপনার ওইখানে শ্রম মন্ত্রণালয় থেকে একটা পজিটিভ রেজাল্ট আসছে। মানি এরকম আপনি পেলেন। এরকম কনফার্মেশন পেপুত্রাতে পেলেন যে পজিটিভ এই তারিখে রেজাল্ট আসছে। এখন আপনি চিন্তা করলেন, আচ্ছা যেহেতু পজিটিভ রেজাল্ট আসছে, তো আমি ওই তারিখে একটা ডেট বসায় দেই আপনার নুলস্থায় নতুন করে, তাহলে আমি এই ওয়েব ফর্মে জমা দিতে পারবো। এরকম অনেকে করছে। এবং এরকম করে কিন্তু ধরাও খাবে। আমি বলে রাখলাম। ধরা খাবে কিভাবে আমি বলি। আ তো একজন এরকম করছে, তো হয়তোবা নুলস্থা এডিট করে তার ওই যে ডেটটা আছে ২০২৫ করে দিছে। ওই ডেট নেওয়ার জন্য আপনার নুলস্থা কিন্তু সাবমিট করতে হয়। এখানে আপলোড অপশন থাকে, সেখানে আপলোড করতে হয়। তো অ্যাপয়েন্টমেন্ট যেহেতু রিজেক্ট না হয়, তো সেই ক্ষেত্রে তিনি এই কাজটি করছেন। একটু ট্রিক করে কাজটি করছেন। এটাও এক ধরনের জালিয়াতি। তো তিনি করলেন কি? তারপর তার নুলস্থা ওইখানে আপনার পেন্ডিং উইথ এম্বাসি রয়েই যায়। তারপরে হয়তোবা তিনি ওইখানে বলা হয়ে থাকে যে, "এইটা হবে না, সিস্টেমে নাই।" তো এরকম সমস্যা কিন্তু অনেকেই করছে। নিজে ট্রাই করছে, নিজে নুলস্থা এডিট করে আপনার ডেটটা বসায় দিছে। ওইখানে যেহেতু ওইখানে বলতেছে যে, পজিটিভ রেজাল্ট আসছে, সেহেতু আমি এই কাজটি করে দেখি। দেখেন, এই কাজটি করলে আপনার নিজের অরিজিনাল যে নুলস্থাটা আছে, সেটাকে আপনি প্রশ্নবিদ্ধ করলেন। ঠিক আছে? এখন ওই ব্যক্তি তো টেনশনে আছে, যেহেতু এখানে অ্যাপয়েন্টমেন্ট ওয়েব ফর্মে পাইতেছে না। তো তিনি আমাকে জিজ্ঞেস করলেন যে, "ভাই, তাহলে কি আমার সেই ইমেইলটা কি প্রযোজ্য থাকবে কিনা? স্টিল এপ্লাইড থাকবে কিনা?" যেহেতু তিনি অনেক আগে মেইল করছিল ২০২৪ সালে অ্যাপয়েন্টমেন্টের জন্য, সেটা কি আবার কোনো কিছু হবে কিনা? এখানে বিএফএস গ্লোবাল দেখবে যে এই পাসপোর্টের নামে একবার ওয়েব ফর্মে এরকম করছে। আপডেট না করেও বলছে আপডেট, মানে ডেটটা চেঞ্জ করছে। তো এটা একটা ভালো আ ইমপ্রেশন পড়ে না আপনার নুলস্থায়। তো আমি তবুও মনে করব যে, যাই হোক, ওইটা কোনো ফ্যাক্টর না। তবুও আপনি ইমেইলের জন্য অপেক্ষা করেন, রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করেন। অথবা আপনি নতুন করে আবার ইমেইল করতে পারেন। কিন্তু এই যে কাজটি করলেন, এই কাজটি কিন্তু আপনার একটা প্রশ্নবুদ্ধি করে ফেলল। ঠিক আছে? এই কাজটি করবেন না। কেউই করবেন না। আমি আগেও বলছি, ১-২ বছর আগেও বলছি যে, "নুলস্থায় কোনো সময় হাত দিবেন না।" হ্যাঁ, আপনি নিজে কোনো সময় হাত দিবেন না। ঠিক আছে? রি-ইস্যুটা একমাত্র পেফুত্রা থেকে হয়, এবং এই পেফুত্রার মাধ্যমেই আপনার ডেটটা চেঞ্জ হয়। আপনি নিজে বা উকিলের মাধ্যমে, বা নিজে উকিলের কম্পিউটারের মাধ্যমে আ এডিট করে কোনো সময় নুলস্থায় কোনো কিছু করবেন না। তাহলে ধরা খাবেন। এখন আসি আরেকটা মূল বিষয়। এক ব্যক্তি যিনি রোমে থাকে, তার একটা হোটেল আছে। পুরো ৫ মিনিটের একটা ভয়েস পাঠায়। হয়তো ওই ব্যক্তি আমার ভিডিও এখন দেখতেছেন। আপনার কোনো কিছু শেয়ার করতেছি না আমি। জাস্ট আপনার কথাগুলা আমি শেয়ার করব না। যাই হোক, আমি নিজের ভাষায় বলব, যাতে বুঝতে আপনার সমস্যা না হয় আমাদের সাবস্ক্রাইবার। তো ওই ব্যক্তি, তার হোটেল থেকে ২ টা নুডলস ওঠে। একটা হয়তোবা তার বন্ধুর ভাই, আরেকটা হচ্ছে উনার হয়তোবা চাচাতো ভাই। আমি মেনশন করে দিতেছি না। ২০২২ এর কোটা, ২০২৩ সালের ২৭শে মার্চের আপনার ক্লিক ডে। তো তারা আবেদন করে, তার একটা ছোট হোটেল আছে, এবং তার নুলস্থ ওঠে। ২ টা জনে এপ্লাই করে, তার ২ টা নুলস্থ ওঠে। তো ২ জনেরই নুলস্থ ওঠে। তো তারা ২ জনের নুলস্থা কি করে আপনার এপ্লাই করে ফেলে অ্যাপয়েন্টমেন্ট এর জন্য। তখন তো অ্যাপয়েন্টমেন্ট খুব সোজা ছিল ২০২৩ সালে। অ্যাপয়েন্টমেন্ট নেয়া ব্যাপারই ছিল না। তখন এই ২ জনে এপ্লাই করে ফেলে, কিন্তু আ যার জন্য এপ্লাই করে একজন দেশেই আছে, তো তিনি কিন্তু জমা দিয়ে দেয়, আরেকজন জমা দিতে পারেনি। যে যিনি আমাকে আ ভয়েসটা দিলেন, তার আত্মীয় হবে। তার নুলস্থটা জমা দিতে পারেনি। কারণ হচ্ছে তিনি দেশের বাইরে ছিলেন। তো পরবর্তীতে তিনি যেভাবে হোক আ আ কনট্যাক্ট করে আপনার বিএফএস গ্লোবালে জমা দিলেন সেপ্টেম্বরে ২০২৩ সালে। তো তারটার রেজাল্ট কিন্তু এখনো আসেনি। এখন তারপর হইল কি? তিনি যে স্পিড আইডিতে এপ্লাই করছেন, যে এলআই পোর্টাল বলে, এলআই পোর্টাল কমিউনিকেশন যেভাবে আসে, তো এটা কিন্তু একটা উকিলের মাধ্যমে করছে। তারপর তারা যেহেতু কোনো রেজাল্ট আসছে না, তো তারা কিন্তু পেফুতরাতে যায়। এবং তিনি বলে যে পেফুতরাতে আপনার পেফুতরাতে পৌঁছবেন, তো বা আপনার অ্যাপয়েন্টমেন্ট না থাকলেও কিন্তু যাওয়া যায়, কিন্তু গ্রাহ্য করে না। তো তারা গিয়েছিল ৩-৪ দিন। তারপরে তাদেরকে পেফুতরা থেকে বের করে দেয়। অ্যাপয়েন্টমেন্ট যেহেতু তাদের কাছে নাই, কিন্তু তারা পরবর্তীতে একটা উকিল ধরে তারা প্যাক করে পেপুতুরাতে। তো প্যাক করে পেপুতুরা উত্তর দেয়, তাদেরকে প্যাক করা হইছিল। ঠিক আছে? আমি ২০২৩ সালের ডিসেম্বরে কিন্তু একটা ভিডিও করছিলাম যে,
যে রুলস অ্যান্ড রেগুলেশন ইমিগ্রেশন বিভাগ করছে যে আপনার ডকুমেন্টসে যদি কোনো কিছু মিসিং থাকে বা কোনো কিছু আহ, পায়, কোনো ফল্ট পায়, তখন কিন্তু আপনার যে প্যাক আইডি আপনার নরস্থাতে আছে সেই প্যাকে কিন্তু পেপুতরা মেইল করে, প্যাক করে। তখন যদি 10 দিনের ভিতরে আপনি উত্তর না দেন তাহলে কিন্তু সেটা রেবোকা হয়ে যায়। ঠিক আছে, তো তারই সেই সমস্যাটা হয়েছে যে রেবোকা হয়ে গেছে, কিন্তু যেহেতু তাকে প্যাক পাঠানো হয়েছে তিনি প্যাকের জবাব দেয় নাই, মানে তার উকিল প্যাকের জবাব দেয় নাই, তো সেক্ষেত্রে তার রেভোক হয়েছে। এক পাঠা হয়েছিল 2024 সালে আগস্ট মাসে। ঠিক আছে? 2024 সালে আগস্ট মাসে চিন্তা করেন তার কিন্তু রোনসা জমা ছিল সেপ্টেম্বরে 2023 সালে ১ বছর পর প্যাক করে পেপুত্রা। তো স্বাভাবিকভাবে হয়তোবা সেই উকিল দেখেনি। উকিলের যেভাবে হোক আমি বুঝতে পারছি যে যে প্যাকের মাধ্যমে আবেদন করছে তার প্যাকটা ডিএক্টিভ ছিল। তাই হয়তোবা তিনি প্যাকের উত্তরটা পায়নি। এখন ডিএক্টিভ মানে কি? ডিএক্টিভ দেখেন, আমরা যখন একটা ডোমেইন কিনি, আমরা যখন একটা ওয়েবসাইট, এটা একটা টেকনিক্যাল ব্যাপার। ওয়েবসাইট কিনে একটা ডোমেইন থাকে। সেই ডোমেইনের আন্ডারে যদি আমরা একটা মেইল নেই, সেটার কিন্তু ১ বছর পর খুব অল্প টাকায় সেটা আপনার সাবস্ক্রিপশন ফি দিয়ে সেটা সচল রাখে। ঠিক আছে? যেমন আমার একটা ইমেল আছে, সেটা কিন্তু প্রতি বছর একটা চার্জ দেই, ডলার খরচ করি সেটা অ্যাক্টিভ রাখার জন্য। প্যাকের বিভিন্ন কোম্পানি থাকে, ঠিক আছে? প্রোভাইডার থাকে, সার্ভিস প্রোভাইডার থাকে। যেমন লিগ্যাল মেইল আছে, তারপরে আরুবা প্যাক আছে। এগুলো হচ্ছে ইতালির আপনার প্যাকের প্রোভাইডার। এই প্যাক প্রোভাইডার প্রতি বছর একটা ফির মাধ্যমে আপনার প্যাকের অ্যাড্রেসটা সচল রাখে। এই প্যাক অ্যাড্রেসের সাথে আবার এলআই পোর্টাল একটা আলাদা জিনিস, এটার সাথে সংযুক্ত জিনিস আছে। বিকজ মানদারিতে আমলের ইটালির কমিউনিকেশন সিস্টেম। বিকজ আপনারা খেয়াল করবেন ইটালির কিন্তু আপনার যে কোনো পেফুত্রা হোক, যে কোনো সরকারি দপ্তরে হোক, ইংলিশ আপনার ব্যবহৃত হয় না। তারা অনেক সম্মান করে তাদের ল্যাঙ্গুয়েজকে, তাই তারা ইংলিশ কিন্তু ব্যবহার করে না। ঠিক তেমনি তারা এখনো মানদারিতে আমলের সেই মেইলের আহ, আমলনামা এখনো ডাক বিভাগের জিনিস না তারা নির্ভর করে। দেখেন, একটা সামান্য পেমেন্ট 5 থেকে 10 ইউরোর মতো খরচ হয় প্রতি বছর। তো সেইটা হয়তো বা পে করেনি, ডিঅ্যাক্টিভ করে দিছে। ওকে? তো সেই কারণে তারা পেপুত্রার যে ব্যাকটা করছে সেটা রিসিভ করতে পারেনি। এখন তিনি বলল যে তিনি নাকি আগস্ট মাসে যে তারা ছুটিতে যায়, তো ছুটিতে গেছিল। আসলে ছুটিতে গেলেও তো প্যাক চেক করার কথা। তো তারপর তিনি বলেন যে তার একটা ডিএক্টিভ ছিল। যেহেতু তিনি সে সাবস্ক্রিপশন ফি দেয়নি, তো ডিএক্টিভ করা ছিল। তারপর তিনি করলেন কি? আমাকে যেটা বললেন তিনি, যেটা তার ভাষ্য মতে, যে তিনি কিন্তু আবার সেই প্যাকটা অ্যাক্টিভ করল। অ্যাক্টিভ করে কিন্তু কোনো মেইল দেখেনি। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, ভাই আমি আপনাকে বলি, আপনি সেই মেইল পাবে না। যেহেতু তার ডিএক্টিভ ছিল। আর এখানে পেপুত্র একটা গলত করছে। পেপুত্র যে কথাটা বলল যে মেইল পাঠাইছে, অবশ্যই তিনি, আমি বলবো পেপুত্র রং বলেনি। পেপুত্র প্যাক করছে, কিন্তু প্যাকটা আপনার সেন্ড হয়নি। পেপুত্র দেখেও না, পেপুত্র যায় আসে না। পেপুত্র প্যাক করছে, আপনার সাবস্ক্রিপশন আপনি দেন নেই। এখন সে রিসিভ করলো কি না করলো সেটা তার দেখার বিষয় না। তিনি পাঠাইছে, ফেলড হইছে। পেপুত্রা থেকে তিনি সেটা কেয়ার করে না। পেপুত্রা এত কিছু কেয়ার করবে না। আপনার ফাইল ওরা ফাইলের মতো দেখবে, একবারে গুরুত্বপূর্ণ কিছু না পেপুত্রার কাছে, সাধারণ জিনিস পেপুত্রার কাছে। ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু ওইখানে পেপুত্রা কিন্তু আপনার মেলটা পাঠাইছে ঠিকই, কিন্তু ফেলড হইছে। বিকজ আপনার সাবস্ক্রিপশন বন্ধ ছিল। ঠিক আছে? প্যাক পাই নাই। তো সেজন্য আপনি যদি ওখানে অ্যাক্টিভও করেন তো লাভ নেই। আপনি যদি দেখেন আমার সাধারণভাবে ডোমেইন নেম যদি আপনার ডিএক্টিভ থাকে, আপনার মেল যদি ডিএক্টিভ থাকে, আপনি কোনো মেল কিন্তু রিসিভ যদি পাঠিয়েও থাকে, সেন্ড করেও থাকে, ওইখানে আপনার দেখাবে যে এটা সেন্ড হয়নি। তো আপনি কিভাবে মেলটা আর দেখবেন বা আপনার প্রমাণ কিভাবে দেবেন? তো স্বাভাবিকভাবে পেপুত্র কিন্তু এখানে লিগেলি পেপুত্র ঠিক আছে। আপনাকে মেইল করছিল, সেটা ফেলড হইছে, পেপুত্র এত কিছু দেখতে যাবে না। এখন আপনার কাজ হচ্ছে, আপনি যেহেতু বললেন যে আপনার উকিল আবার প্যাক করছে, যে আমি মেলটা পাইনি, হ্যাঁ, আপনি গুছিয়ে লিখতে পারেন। আপনি উকিল যেভাবে গুছিয়ে তারা সাধারণভাবে প্রশাসনিক ভাষায় লেখে যে এই সমস্যা হইছে, এইজন্য আমি মেইলটা রিসিভ করতে পারিনি। দয়া করে আপনার এই জিনিসটা করেন। এখন কাহিনী হচ্ছে কি ভাই, আপনি যখন একটা প্যাক মিস করেন এবং আপনার স্ট্যাটাসে যখন রেভোকা হয়ে যায়, তখন একটা সুযোগ থাকে পেপুতরার মাধ্যমে, যেটা আপনি বললেন ভালো কাজ করছেন, আপনি প্যাক করছেন পেপুতরাতে, যে উকিলের মাধ্যমে যে প্যাক দিয়ে করছেন সেই প্যাকে। এখন সেই প্যাক দিয়ে যদি করে থাকে তাহলে পেপুতরা হয়তো আপনার 1 মাস হয়েছে, দেখেন আরো কয়েকদিন ওয়েট করে দেখেন, হয়তোবা আপনি রিপ্লাই পেতে পারেন। আর রিপ্লাই যদি না পান, রেভোকা হয়ে গেলে হয় কি, তারা নুলোসারা রিঅ্যাক্টিভ করতে চায় না সহজে। ঠিক আছে? আর যে প্লেসের কথা বললেন, যে সিটি বললেন রোম, তো রোমটায় আরো আরো সমস্যা বেশি হয়। ঠিক আছে? জিজ্ঞেস বিকজ ওইখানে কিন্তু মেইন আপনার যে প্রশাসনিক শ্রম বিভাগ আছে সব রোমে অবস্থিত। মানে যত সব কাজ, যেমন ফরেন মিনিস্ট্রি সব রোমেই অবস্থিত। তো সেক্ষেত্রে তারা একটু স্ট্রিক্ট বেশি। অন্যান্য পেপুতা থেকে রোমের পেপুতাগুলো স্ট্রিক্ট বেশি। তো সেক্ষেত্রে আপনি যেহেতু মিস করে ফেলছেন, আপনার লোরস্থ রেবোকা হয়ে গেছে।
তো আপনাকে এখন আর ২ টা অপশন আছে। যদি পেপুত্রার রিপ্লাই পান, ভাগ্য ভালো থাকে তাহলে সেটা আবার অ্যাক্টিভ করে দেবে বা রিইস্যু করে দেবে আপনাকে বা আপডেট করে দেবে। যেহেতু আপনার জমা আসলে আপডেট হয়ে গেলে তো ভিসা পেয়ে যাবেন। আর যদি না করে তাহলে আপনার আর ওই নুলস্থায় আর কোনো আ হবে না। ঠিক আছে? ডাইরেক্ট কথা, ওটা আর হবে না। ওটা আপনাকে আবার অন্য ক্লিক ডে তে আপনার আবেদন করতে হবে সেই আপনার যে আ অ্যাপ্লিক্যান্ট আছে সেটার জন্য। তো আপনি বুঝতে পারলেন তো ব্যাপারটা? এইটা আপনার কিছু করার নাই। আমরা যেসব উকিল ধরি তাদেরও অনেক দোষ থাকে। দেখেন, তারা এত কিছু গ্রাহ্য করে না। তার প্যাক আসলো কিনা না আসলো। এখন প্যাকের কিভাবে সাবস্ক্রিপশন তিনি মিস করলো বা প্যাকটা কিভাবে তিনি মিস করলো এটা তার ব্যাপার। যে বেশি সমস্যা হচ্ছে যেটা হচ্ছে রেভোকা হয়ে যায় বিকজ অফ আপনার কোম্পানির অ্যাক্টিভ না থাকলে। কোম্পানি আপনার তৈরি হয়েছিল অনেক আপনার ক্ষেত্রে তো সেটা বলতেছি না। কোম্পানিটা তৈরি হয়েছিল আপনাকে নেওয়ার জন্য, নোক নেওয়ার জন্য। এখন যখন দেখলো যে নোক নেওয়া আসতেছে না বা ভিসা পেতে দেরি হচ্ছে, দেখা যায় যে সেই আ তিনি আর ক্যারি করে না। এই কোম্পানিটা আর কেন রাখবেন? তিনি উদ্দেশ্যই ছিল এইটা যে লোক আনার। সেই লোক তো আসতেছে না। তো পরবর্তীতে তিনি আর এই ট্যাক্স মুক্স দিতে চায় না। দেখা যায় যে ২০২৩ সালের যেগুলা আবেদন ছিল তার লক্ষ্য ছিল যে ডিসেম্বরের মধ্যে এসে যাবে। তিনি কিন্তু এই ট্যাক্সটা ডিসেম্বর পর্যন্তই পূরণ করে। তারপরে কিন্তু আর পূরণ করতে চায় না। পরবর্তীতে এই কোম্পানিগুলো ডিঅ্যাক্টিভ হয়ে যায় এবং পরিশেষে যে এই যে ঝামেলাটা যে হয়, যে এই নুলস্থায় আর ভিসা হয় না। ঠিক আছে? এটাই বাস্তবতা ভাই। কি করব? এগুলা আসলে জানি তো এবং এই সমস্যার জন্য অনেক মানুষের ফাইল কিন্তু আটকে আছে। নুলস্থা অরিজিনাল থাকা সত্ত্বেও আপনার আ কোম্পানি ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। পেপুত্রা এবং ইটালি ভালোভাবে ধরছে। ঠিক আছে? যে আ অনেক কোম্পানি ব্যাঙের ছাতার মতো হইছেই শুধু লোক আনার জন্য এবং বেশিরভাগ ক্ষেত্রে ভালো, ভালো কোম্পানি বা ভালো, ভালো নুলস্থাগুলো যেগুলো দেখছি বড়, বড় কোম্পানি হয়ে থাকে এবং সেটা পুরোনো হলে ওল্ড এজ এর হয়ে থাকে এবং স্টিল ক্যারি করে এবং অনেক, অনেক কোম্পানি আছে দেখতেছি যে আমাকে বলতেছে যে, "ভাই আমার কোম্পানি ডিসেম্বরে বন্ধ হয়ে যাবে বা ডিসেম্বরে আর ব্যবসা করবে না।" কেন করবে না? এগুলো একটা কোম্পানি যখন বড়সড় লোক নেয়ার জন্য কাজ করে বা আপনার ভালো কোম্পানি থাকে তখন এগুলা ক্যারি করে, বিজনেস ক্যারি করে। আপনার ঐসব কোম্পানির লোক আনার উদ্দেশ্য থাকে না? সালাম আলাইকুম ভাই, আপনার ভিডিও মাঝে মাঝে দেখতাম, ভালোই লাগতো। দোয়া করুন ভাই, আজকে আমার পাসপোর্ট সাবমিশনের মেসেজ আসছে। ঠিক আছে, আমার সিটি আসছিল ফেজারো আরবানো, ফেজারো আরবানো আর কি। তো আমরা একই মালিকের 8 জন আছিলাম। তো 8 জনের মধ্যে 2 জন স্ক্যান পাসপোর্ট জমা দিয়েছিলাম। একজন জুনের 3 তারিখ 2024 সাল, আর একজন জুনের 6 তারিখ 2024 সাল। ঠিক আছে, এই হলো অবস্থা। আর আজকে 2 জনের মেসেজ আসছে, আমার একটু পরে আসছে, ওর একটু আগে আসছে আর কি। ঠিক আছে।